রনি ভাইয়ের সূত্র ধরে একটু কথা বলি, তারপরে মাহবুব ভাই এখানে আসবো। অত্যন্ত বিনয়ের সাথে আমরা অনেক বিষয়ের সাথে একমত। যেমন রনি ভাই যেটা বললেন, মিউজিক্যাল ম্যান প্লাস আপনি মিরাকেল বলতে পারেন, অথবা যেভাবেই দেখেন, যে আলটিমেটলি কিন্তু সে যেটা বলছে সেটা হচ্ছে। মানে এখন পর্যন্ত আমি সামঞ্জস্য পেয়েছি যেটা যেভাবে বলছে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের এখানে প্রথম কিন্তু 7ই অগস্ট 2024 একটা বড় দল এখন যে বর্তমানে, তারা নির্বাচন চেয়েছিল 3 মাসের মধ্যে সমাবেশ করে। হ্যাঁ, এবং এটা হুইচ ওয়াজ ভেরি সারপ্রাইজিং টু মি, যে ইউনূস সাহেব তখনও প্যারিসে, উনি ওত নেন নাই। তাহলে নির্বাচনটা কার কাছে চাওয়া হয়েছিল? ইটস এ ভেরি বিগ কোশ্চেন। আপনি কার কাছে চাইলেন? ইন দ্য এয়ার, আকাশে। কিন্তু আমি অর্থ খুঁজে পেয়েছি যে যেহেতু ওয়াকারুজ্জামান সাহেব বলছিলেন 5 তারিখে, আমি দায়িত্ব নিলাম, মনে আছে নিশ্চয়ই। আর একটা গুলিও চলবে না, প্রতিটা হত্যার বিচার হবে এবং ফৌজদারি অপরাধ যারা করছে সেগুলোরও বিচার হবে। এই যে আমি দায়িত্ব নিলাম, এটা কিন্তু আমি মনে করি তার কাছে চাইছে। কারণ যেহেতু দায়িত্ব নিছে, ওই 3 দিন উনি ছিলেন। কথাটা কেন বলছি? সংবিধানটাকে রেখে যখন একজন প্রধানমন্ত্রী পালিয়ে যান, যেখানে বলা ছিল না, কেউ বলে পালিয়ে যায় নাই, পৌঁছাইয়া দেওয়া হয়েছে, ভালো কথা, যেভাবেই হোক উনি চলে গেছেন। সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে, বলা নাই। 1, 2, ওই সংবিধানের মধ্যে না আছে অন্তর্বর্তীকালীন সরকার, না আছে তত্ত্বাবধায়ক সরকার, আজকে পর্যন্ত নাই। যেই সংবিধানের ভিতরে আমার কথা বলা নাই, আমার কথা বলতে সেনাপ্রধান যে বললেন আমি দায়িত্ব নিলাম, সেটাও সংবিধানে বলা নাই। তাহলে ওই 3 দিনের সংবিধান ছিল সেনাবাহিনীর ইচ্ছা, সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব। এরপর যে ওই যে বললেন ইউনূস সাহেব যেটা বলে সেটা হয়। তারপর যখন ইউনূস সাহেব দায়িত্ব নিলেন, বললেন আমার কথা শুনতে হবে, এবং সেই থেকে উনি যা বলছেন তাই সংবিধান। কারণ একটা রাষ্ট্র সংবিধান ছাড়া থাকতে পারে না একদিনও, একটা রাষ্ট্র সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না এক মুহূর্ত। কাজেই ইউনূস সাহেব সংবিধানের ভিতরে নাই, অফিসিয়ালি নাই, যেহেতু আমার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই। যার নাম যে বইটার ভিতরে নাই, সে তো ওই বইটা চালাইতে পারবে না। ভেরি সিম্পল। তাহলে চলছে কিভাবে? সবাই মানছে কেন? মানছে এই কারণে, তারাও জানে সংবিধানে নাই। এই কারণে নাই, সংবিধানে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, সেই 90 দিন পার হয়ে যাবে, আপনি তো সংবিধান ভায়োলেট করতে পারবেন না। রনি ভাই সেও একজন লয়ার, মূল মামলা করার জন্য একটা লিমিটেশন থাকে, যে যখন থেকে আপনার কারণ তৈরি হবে তখন থেকে এতদিনের মধ্যে। সংসদ আবার নির্বাচন হওয়ার কারণ তৈরি হলো কবে? 8ই অগস্ট 2024, যেদিন ইউনূস সাহেব ওত নিল, সেদিন থেকে 90 দিন। তাহলে ওই 90 দিনের মধ্যে যদি না করেন নির্বাচন, আপনার কাছে সংবিধান বলে নাই যে এই সংবিধান মোতাবেক যেদিন মন চায় সেদিন করবেন, বলা আছে কোথাও? তাহলে এই সংবিধানে আমরা নাই, সংবিধানে নাই। তাহলে নির্বাচনটা করছে কিভাবে? স্বীকৃতি আসতে হবে যে ইউনূস সাহেব যা বলতেছে সেইটাই সংবিধান, এবং সেটা অন্তর্বর্তীকালীন সংবিধান ধরতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের। সে কারণে আমি বলছি যে ইউনূস সাহেব যেটা করতেছে এবং তার অ্যাকশন দিয়ে বুঝাই দিচ্ছে, হোয়াট এভার আই এম ডুইং, অল দিজ আর দ্য কনস্টিটিউশন। কারণ আমি তো সংবিধানের মধ্যে নাই, এবং সেটা ফলো করতেছে সবাই, কেউ কিন্তু অপোজ করতে পারে নাই, এবং প্রত্যেকে সংবিধানের দোহাই দেয়। কিন্তু ইট ইজ সারপ্রাইজিং, কেউ একটা বার তাকে চ্যালেঞ্জ করতে পারে নাই। কারণ তারা চ্যালেঞ্জ করবে কী হিসাবে? যদি বলে আপনি সংবিধানের মধ্যে নির্বাচন দিচ্ছেন না, তাহলে বলবে তুমি একবার চাইলে 3 মাসের মধ্যে, এরপরে আসলা ডিসেম্বর 25-এর মধ্যে, এরপরে আমি ফেব্রুয়ারি 3 তাও মেনে নিলা। কেন? কারণ তারা নিশ্চিত যে গোজামিল দিয়ে দেশটা চলতেছে। এখন আসি ভাইয়ের কথায়, তারপর আসতেছে জুলাই সনদেরটা। বেশি টাইম না, এইবার শেষ করি। ভাই একটা কথা বলছে, এই যে সংবিধান বারবার কি চেঞ্জ হবে? ইয়েস, সংবিধান হইল উইল অফ দ্য পিপল, জনগণের জাস্ট ইচ্ছাটা হলো সংবিধান। আপনি যত তর্ক করেন, আজকে সংবিধান চেঞ্জ হয়ে যেতে পারে জনগণের দাবিতে। কেন বলছি? 72-এর যে সংবিধানটার কথা বলা হয়, মূল সংবিধান, এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমি দেখছি 80% কিন্তু অরিজিনাল 72-এর যে সংবিধান সেটা নাই। তার মানে সংবিধান পরিবর্তনশীল হইতেই হবে। এখন উইল অফ দ্য পিপল, আজকে জনগণের চাহিদা কি, সেই মোতাবেক সংবিধান হতে হবে। এখন আসেন জুলাই সনদ যে বাস্তবায়ন হবে 270 দিনের মধ্যে। একটু আগে বললাম সংবিধান নাই, তাহলে আপনি নির্বাচন করবেন কিসের ভিত্তিতে? আবার নির্বাচন করার পর এইটাকে গণভোটেও নিতে পারেন, আগেও নিতে পারেন, পরেও নিতে পারেন। আগে যদি আপনি গণভোটে নেন, তাও একটা ভিত্তি দ্বারা করতে পারবেন পাস করার পর, গণভোটের পর, যে এইটার আলোকে নির্বাচনটা হবে। নয়তো আপনি কিসের আলোকে নির্বাচন করতেছেন? ইটস এ কোশ্চেন মার্ক। 2 নম্বর, 270 দিনের মধ্যে কার্যকর করা হবে। না করলে কি হবে? যেমন রাষ্ট্রপতির কথা আছে, তার কাছে বিল পাঠাইলে যদি 7 দিনের মধ্যে স্বাক্ষর না করেন, তাহলে ধরে নেওয়া হবে পাশ করা হয়েছে, এবং সেটা সংসদ চালায় নেয়, এক্সিকিউট করে। আর এই সংসদ যদি এটা পাশ না করে 270 দিনের মধ্যে, তাকে বাধ্য করবে কে বাধ্য করবে? হয়ে গেল অটো সংশোধন হয়ে যাবে, সংবিধানের ভিতরে ঢুকে যাবে। এটা হলো
টোটাল 18 কোটি লোকের মঞ্চে কিছু লোক বসাইয়া জাস্ট আপনি গোজামিল দিয়ে একটা হয় সময় পার করতেছেন, নয় বুঝ দেওয়া হচ্ছে রাজনীতিবিদদের, যেহেতু রাজনীতিবিদরা ইউনূস সাহেবের কথায় সকাল বিকাল চলছে, নাহলে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরও তার সাথে বৈঠক চলতেছে। কিসের বৈঠক? একটা আলাপিত হবে নির্বাচন, ভোট দাও, পোস্টার, কই হচ্ছে? জি রনি ভাই, এই যে গণভোটের বিষয়টা আসছে, যে গণভোট মানে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিনেও হতে পারে, এরকম একটা প্রস্তাব দিয়েছে ঐক্যমত্য কমিশন। এই প্রশ্নটা করা হয়েছিল যে গণভোটে যদি না জয়যুক্ত হয় তখন কি হবে। তখন আলী রিয়াজ বলেছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে। এখন মানে এটা যদি হয়, সত্যি যদি না জয়যুক্ত হয়, তখন তার কনসিকুয়েন্সটা কি হবে? না, এখানে মূল ব্যাপার হলো আমি প্রথমে যেটা বলেছি যে আমাদের দেশের ইতিহাস কখনো ক্ষমতার প্রতিকূলে যায়নি। এখানে দুটো ব্যাপার আছে, জনগণ এবং ক্ষমতা কখনো মুখোমুখি দাঁড়িয়েছে। মুখোমুখি দাঁড়িয়ে সেখানে কখনো ক্ষমতার দ্বারা জনতা ভীষণভাবে পদদলিত হয়েছে, যেভাবে গত 15 বছর আওয়ামী লীগের জমানাতে হয়েছে। আবার দেখা গেল ওই জুলাই আগস্ট বিপ্লবের মতো বা 69 গণ অভ্যুত্থানের মতো কখনো কখনো জনগণের কাছে ক্ষমতা পদদলিত হয়েছে। কিন্তু এখানে রাজ্জাকি ভাইয়ের সাথে আমি একটা ব্যাপারে দ্বিমত পোষণ করি। এটা হলো যে সংবিধান এবং একটা জাতির ইতিহাস ঐতিহ্য, যেটাকে আমরা কাস্টম বলি, তো সেই কাস্টমের একটা অংশ সংস্কৃতি, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু একটা দেশের লিগ্যাল মানে আইন হয়। এবং আপনি দেখেন অনেক কিছুর পরেও আমরা এখন আমাদের বাংলাদেশে ল্যাটিন আইন বা রোমান আইন আমরা ফলো করছি, ইংলিশ ল ফলো করছি। এটা কারণটা কি? দেয়ার আর ম্যানি ম্যানি রিজন। তাহলে এখন এখানে আমাদের যত আইন, ফান্ডামেন্টাল আইন, যাকে চবে, এখন দেশটা যেভাবে চলছে, উনি ঠিকই বলেছেন যে এখন না সংবিধান না বিপ্লবী সরকার, এটা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার উইল ফোর্সের উপর নির্ভর করছে। আবার কখনো কখনো উনি মনে করছেন যে এই মুহূর্তে আমার আসলে জামাতের সাথে নেগোসিয়েশন করা দরকার, আমি জামাত যদি আমার সাথে আসেন, কথাবার্তা বলেন, তার ভিত্তিতে উনি একটা শক্তি পেলেন, উনি দুটো সিদ্ধান্ত দিয়ে দিলেন। আবার এক সপ্তাহ পরে মনে হলো যে না, একটু আমার মনে অনেক কষ্ট, আমি একটু নাহিদের সাথে কথা বলবো। নাহিদের সাথে কথা বললো, নাহিদকে ডাকো। নাহিদ আসলো, তার সাথে কথাবার্তা হলো, হওয়ার পরে উনি কথাবার্তা বললেন 3 মাস রুটিনে আমরা খুব ব্যস্ত, যে নাহিদের সাথে প্রধান উপদেষ্টা কী কথাবার্তা হলো। এরপর 3 মাস পর উনি আবার মনে হলো যে না, এখন আমার একটু তারেক রহমান সাহেবের সাথে বা সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলা দরকার, বা মির্জা ফখরুল সাহেবকে একটু ডাকেন, তো দেখেন তার স্বাস্থ্য শরীর কেমন আছে, একটু কথাবার্তা বলি। এইভাবে মাস 3 চলে গেল, এইভাবে কিন্তু চলছে। এখন সেই চলতে গিয়ে যেটা হচ্ছে যে ওনার একটা মাস্টার প্ল্যান আছে। মাস্টার প্ল্যান আছে যে ওনার বাস্তবতাটা বোঝার চেষ্টা করুন, যে তিনি জীবনে প্রায় সব ক্ষেত্রে একজন সফলতম মানুষ, এবং যেহেতু তিনি ইকোনমিস্ট, অর্থনীতি এবং ব্যাংকিং প্রফেশনে যারা থাকে তারা খুবই হিসেবি হন, প্রচণ্ড রকম হিসেবি হন, আর এরা খুব কৃপণ টাইপের লোক হন। ব্যাংকের লোক দেখবেন 3-4 বার করে টাকা গুনে এবং প্রচণ্ড হিসেবি হন। তো এক্ষেত্রে কৃপণ বলেন, হিসেবি বলেন, ক্যালকুলেটিভ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই 88 বছর বয়সে জীবনের একদম চূড়ান্ত পর্যায়ে, এবং এখন পর্যন্ত দেখলাম যে বুড়ো হলে মানুষের অনেক কিছু এলোমেলো হয়ে যায়, কিন্তু ওনার সব কিছু ধারাবাহিক আছে, যেখানে হাসতে হবে, যেখানে চুপ থাকতে হবে, কথা বলতে হবে, হাঁটতে হবে, কোনো জায়গাতে কোনো অসামঞ্জস্যকর ওনার কোনো কিছু দেখছি না। তো এর ফলে কি হলো, জনগণের কাছে কিন্তু ঠিকই তার মেসেজ আছে, তার শক্তিমত্তা। উনি যেখানে জনগণকে পেদানি দিতে চেয়েছেন, যেখানকে ধাওয়া দিতে চেয়েছেন, শিক্ষকদেরকে যেদিন পিটাতে চেয়েছেন, সেদিন তিনি পিটিয়ে দিয়েছেন আচ্ছা মতো, কেউ একটু শব্দ করতে পারেনি। আবার ওই যে ধরেন এরশাদ সাহেব খুব চেষ্টা করেছেন একেবারে যমুনা ঠমুনা ভাষায় ফেলবেন, আজকে ওনার মেয়র পদ দিতে হবে, না হলে উনি থাকতে পারবে না। উনি কয়েকদিন সহ্য করছেন, হঠাৎ করে একদিন খালি জাস্ট একটা উনি ডিজায়ার করলেন, কোথা থেকে মানে বিএনপির লোকজন যমুনা ছেড়ে যে কোথায় চলে গেল, প্রথমে শাহবাগ গেল, এবার আর কোনো খোঁজ খবর নাই তাদের। এরপরে শাহবাগে আবার ওই যাকে বলা হয় এনসিপির সাথে তাদের আবার কন্ট্রাডিকশন হলো, এনসিপিও যখন তাদেরকে বকা দিল, তখন তারা চলে গেল সেই শহীদ মিনারের কাছে। তো বোঝার চেষ্টা করুন এখানে ক্ষমতার যে সিগন্যালটা, এখানে সিরিয়াসলি ইভেন শেখ হাসিনার জমানাতে, তার আগে সাদের জমানাতে, তার আগে বিএনপির জমানাতে ক্ষমতা যতটা না সুসংহত ছিল, অথরিটিয়ান ছিল, তার সাথে এখন জনাব ইউনূস সাহেবের যে জমানা, উনি এখন বাঘে মোষে মানে এক ঘাটে পানি খাওয়াচ্ছেন। এখন সেই সেনাবাহিনী প্রধান বলেন, বঙ্গভবন বলেন, মানে উনি তো বঙ্গভবনকে কি বলেন, উনি এটা বাংলাদেশে কখনো ঘটেছে? উনি এক জায়গায় যাবেন, শহীদ মিনারে বা ওই জাতীয় স্মৃতিসৌধে যাবেন, বলে রাষ্ট্রপতি যাওয়া যাবে না, রাষ্ট্রপতি যেখানে কুচকাওয়াজ গ্রহণ করবেন সেখানে রাষ্ট্রপতিকে বাইরে হতে দেওয়া হচ্ছে না। এরপরে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের উনি চ্যান্সেলর, আপনি দেখছেন যে কোথাও একটা বক্তৃতা দিতে গেছে, কোথাও বক্তৃতা, আপনি দেখছেন দুর্নীতি দমন কমিশন ওনার আন্ডারে, এবং তার কাছে গিয়ে চিফ জাস্টিস, দুর্নীতি দমন কমিশন নিয়মিত রিপোর্ট পেশ করতে হবে রাষ্ট্রপতির দরবারে। এরা তখন বঙ্গভবনের ধারে কাছে যেতে সাহস পায় না। কেন পায় না? মূল ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার। তো সেই ডিজায়ার অনুযায়ী উনি যদি গণভোট দেন, আর সেই গণভোটে যদি উনি ডিজায়ার করেন যে এখানে 99% লোক হা ভোট দেবে, দেখবেন হা ভোটে চলে আসছে, এর বাইরে যাবে না। জি,
মাহবুব আজিজ ভাই, যেটি মানে রনি ভাই বললেন যে ইউনুসের একটা মাস্টার প্ল্যান আছে এবং ইউনুস এখন বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াচ্ছেন। না আসলে দুঃখিত যে যেভাবে ভাই বললেন এটা আমি একেবারেই একমত নই, কারণ এই সরকারের যে অদক্ষতা এবং যেই নানান রকম ব্যর্থতা আমরা দেখছি তার সাথে এই সমস্ত কথাবার্তা যায় না। আমরা এর আগেও 16 বছর শেখ হাসিনার সময় দুর্দণ্ড প্রতাপশালী উন্নয়নের কারিগর যেই ভাষায় শুনেছি ওরকম ভাষায় মনে হলো। এই সব আসলে একেবারেই সত্যের বিপরীত, কারণ আমরা যেইভাবে মাজার ভাঙা দেখলাম, যেইভাবে 32 নম্বর ভাঙা দেখলাম, যেভাবে মব সন্ত্রাস দেখলাম, একটা সরকার কতখানি অথর্ব হলে যে বিপজ্জনক পরিস্থিতিতে একটা দেশ যেতে পারে সেটা আমরা একদম হাড়ে হাড়ে টের পেয়েছি। এই সরকারেও যারা দায়িত্বে আছেন তারাও এখন সেফ এক্সিট খুঁজছে, এটা তাদের খুব ঘনিষ্ঠরাই এটা বলছে। কাজে এটা কোনোভাবেই সত্যের পাশাপাশিও নেই। এখানে কোনো বাঘ মহিষদরের কথা, কোথাও বিড়াল টেড়ালও দেখা যাচ্ছে না। এখানে সম্পূর্ণ যেই ব্যাপার ঘটেছে, এখানে একটা ডানপন্থার উত্থান ঘটে গেছে, এখানে একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। এবং আমাদের এই ডক্টর ইউনূস সাহেব তার যে এতদিনকার ট্র্যাক রেকর্ড, তিনি কি করে এই ডানপন্থার সঙ্গে নিজেকে এতখানি মিশিয়ে আমাদের যে বাংলাদেশের, যেটা উনি বললেন খুব একটা অতি সত্য কথা, যে একটি সংস্কৃতি থাকে একটি দেশের, একটি সাংস্কৃতিক মান থাকে এবং একটি দেশের জন্ম বৃত্তান্ত থাকে, সেইখান থেকে আমরা সরে যাচ্ছি। তাহলে কি আমরা পাকিস্তানের দিকেও চলে যাবো একসময় যদি দেশের মানুষ চায়? যদি বলে যে না আমাদের তো ভারতের সাথে আমাদের খুবই দুঃসম্পর্ক, আমরা এক পাকিস্তান হয়ে যাব, সেটা আমরা এই ধরনের ক্ষমতার বাতাবরণে এই ধরনের একটা গণভোট করে ফেলবো? এই সমস্ত অলৌকিক চিন্তা ভাবনার কোনো অর্থই থাকতে পারে না। কাজেই এইগুলো চাপিয়ে দেওয়া। আজকে আপনি দেখুন আমাদের বাম দলগুলোর অবস্থান কোথায়। খালি এনসিপিকে নিয়ে আমরা কথা বলছি, এনসিপি সই করতে চায়নি, 4টি বাম দলও তো সই করেনি। সেই বাম দল নিয়ে কি সরকারের আদৌ কোনো চিন্তা আছে? এই যে 30টি দল, এই আপনার রিপোর্টেও তারা লিখেছে 30টি রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার প্রেক্ষিতে এই এই সনদ লেখা হলো। 30টি রাজনৈতিক দলের আপনার সদস্য সংখ্যা কত? আপনি গত 3টি নির্বাচন ধরুন না, 2000 যেটি গ্রাহ্য নির্বাচন আমরা বলছি, 2009, 2001, 1996 এবং 1991, এখানে ভোটের সংখ্যা কোন দলের কত ছিল? শতকরা 40% ভোট ছিল বিএনপি এবং আওয়ামী লীগের গড়ে। কাজেই এখনো যদি কমে আসে, কমবে, এটা তো আমরা কোনো ভোট ছাড়া বলতে পারি না কার কমেছে। তাহলে আপনি কি করে একটি ডানপন্থা এবং উগ্র সাম্প্রদায়িকদেরকে নিয়ে, এবং সেখানে বিএনপিকে যদি আমরা একমাত্র আলাদা দলও বলি, মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল বলি, কিন্তু মূল যে মুক্তিযুদ্ধের শক্তিগুলো 14 দল, বাম দল, আওয়ামী লীগ এত বড় একটা কুকীর্তি করে নিশ্চয়ই এখন বিচারের সম্মুখীন হবে, সেইটা আলাদা বিষয়, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে আপনার একটি পক্ষ বিপক্ষ বিভক্ত করে আপনি একটি সনদের দিকে যাচ্ছেন। কাজে সেই সনদ কোনো বাঘে মহিষে একসাথে করা না, এটা সেফ এক্সিটের সনদ, যে আমরা তাড়াতাড়ি করে কোনো রকমে একটা নিয়মকানুন করে আমরা চাপিয়ে দিয়ে চলে যাই। একটি যেহেতু জুলাইয়ের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ অংশ নিয়েছে, যেহেতু 16 বছর তারা এত বড় একটি দুষ্কর্ম করেছে, একটি আলাদা ধরনের শক্তিকে, যেটাকে আওয়ামী বিরোধী বলতে পারি, সেটাকে অনেক সুশক্তভাবে দাঁড় করিয়ে যায় একটি চির বিভাজিত দেশের আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। সেইটা সম্ভব নয় গণতান্ত্রিক কোনো সমাজে। আমাদেরকে সকলকে একসাথে নিয়ে, যেখানে 100% মানুষের সমান মর্যাদা থাকবে, সমান অধিকার থাকবে, সেই জায়গাটি এখানে অনুপস্থিত। রাজ্জাকি ভাই, যেটি মাহবুব আজিজ ভাই বলছিলেন যে এটা ইউনুসের সেফ এক্সিটের সনদ, আবার যেটি বললাম আমরা রনি ভাই বললেন যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ইচ্ছা পোষণ করেন বা ইচ্ছা করেন, তাহলে গণভোটেও তিনি 99% হ্যাঁ ভোট নিয়ে আসতে পারেন। না, 99% হ্যাঁ ভোট নিয়ে আসতে পারবে কি পারবে না সেটার চেয়ে যদি আমি একটা অন্য জায়গায় যাই, আমরা তো এই আবহাওয়ায় এই মাটিতে এই আবহাওয়ায় বড় হয়েছি, এখনও সকালে বেরোই, রাত্রে বাসায় ফিরি, আশা করি মাহবুব আজিজ ভাই সেও যায়, রনি ভাইও যায়, আমরা যে বাজারে বাইরে ঘুরে আসি, ঘরে ফিরি, আমরা তো আবহাওয়াটা বুঝতে পারি। যেমন আপনি 14 জন আর্মিরে যেদিন আপনাকে করলো, এই যে ইয়েতে নিল, কি জানি 15 জন ট্রাইব্যুনালে, হ্যাঁ হাজির করলো, সেদিন কিন্তু হাজির করলো সকাল 7টায়। তারপর থেকে কিন্তু মনে হয়েছে দিনটায় যে সামথিং কেমন একটা পরিবেশ, এটা কি বলে দিচ্ছে, একটা মনে হয়েছে যে পরিবেশটা স্বাভাবিক না। এই যে স্বাভাবিক না, এটি কোনো পত্রিকা আসে নাই, এটা বলে দিচ্ছে, এনভায়রনমেন্ট বলে দেয়। তা আজকের এনভায়রনমেন্টটা কি? যেই ইউনুস সাহেব 3.5 মাস পরে চলে যাবে, আমরা এখনও তার তীব্র নিন্দা করছি। উনি নিন্দা করছে সেটা নিয়ে আমি প্রোটেস্ট করছি না, ইট মে বি জাস্টিফাইড, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি 14 মাস হজম করেছি। এরা তো ফ্রম ডে 1 এমন না যে 12 মাস ভালো করছে এখন খারাপ করতেছে। হি ইজ ডুইং ব্যাড থিংস ফ্রম দ্য ডে 1। 14 মাস কেন হজম করলো সবাই? 1 নম্বর প্রশ্ন। 2, 3.5 মাস পর সে চলে যাবে, তারা চিৎকার করে গালি দিয়ে আমার লাভটা কি? সে তো চলে যাবে কনফার্ম,
যেহেতু আমরা এখন পর্যন্ত যেটা মনে করি। সুতরাং এতে আমি গত 14 মাসে দেখলাম এই বিরোধী মানে বাংলাদেশে যে শেখ হাসিনা 16 বছর নির্যাতন জুলুম করছে সেটা বেমালুম আলোচনার টেবিলে নাই বললেই চলে। আলোচনার টেবিলে এনসিপি, আলোচনার টেবিলে কিংস পার্টি, আলোচনার টেবিলে ব্যর্থ ইউনুস, বাট সেই ব্যর্থ ইউনুস যাকে যা বলতেছে সবই শুনতেছে। মানে আমার রহস্যজনক মনে হয় যে ইউনুস একটা স্বাভাবিক গভর্নমেন্ট আসছে, 4.5 বছর পার হয়ে গেছে, আর কিছুদিন বাকি আছে, আমরা নিন্দা করতে করে চলে যাবে। মানে আমার কাছে সারপ্রাইজিং যে পরিমাণ নিন্দা 14 মাসে ইউনুসের হয়েছে। এই 14 মাসের মধ্যে 13.5 মাসই তো এই পতিত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোপ হওয়া উচিত ছিল। কারণ এত লোক মারা গেছে, সেনা অফিসার মারা গেছে, শাপলা চত্বরে মারা গেছে, আয়নাগর, তারপরে ক্রস ফায়ার, আলাপগুলো নাই, টাচ করে না এখনও। এই কয়দিন আগে দেখলাম প্রতিবেদন, 2-3 দিন আগে আল জাজিরা রিপোর্ট, একটা মেয়ে, সেই তখন এখন তার বয়স, সে এখন সাবালিকা, সে এখনও মাঝে মাঝে নদীর পাড়ে যায়, মাঝিকে জিজ্ঞেস করে পায়ে সিমেন্টের বস্তা বাঁধা কোনো ডেড বডি দেখছো কিনা, শি ইজ লুকিং ফর হার ফাদার। সেখানে আমাদের টাচই করে না কাউকে। আমরা খালি নির্বাচন করে। আপনি বলেন 16 বছর দমিয়ে রাখলো যে ডানপন্থীরা, যে না ডানপন্থী বলতে উনি ইসলামী ফোর্স বোঝাচ্ছে। আমি ইসলামী ফোর্সের পক্ষেও না বিপক্ষেও না, কিন্তু ডানপন্থীরা বাইরে গেছে, ধরে নিলাম উগ্রটা বেড়ে গেছে। 16 বছর যাদেরকে দমিয়ে রাখা হইলো তাদের বিচার করা হইল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, এহেন অপবাদ নাই, এমন কর্মকাণ্ড নাই, মাত্র চলে যাওয়ার সাথে সাথে তারা এত চাঙ্গা হয়ে গেল। 16 মাস আপনি করছেন কি তাইলে? 16 বছর কি করলেন? কি চাঙ্গা হয়ে গেল? এটা গ্রহণযোগ্য? 3 নম্বর আসেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কথা সবাই বলে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি শুধুই পতিত সরকার যারা চলে গেছে তারাই? না। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জিয়াউর রহমান সাহেব তো ছিলেন, সেটা তো বলেছেন। না বলছি, তার যখন খেতাব কেড়ে নিছিল অন্যান্য মুক্তিযোদ্ধারা কোথায় ছিল? মুক্তিযোদ্ধার অপমান তো সহ্যই করতে পারে না, তারা কোথায় ছিল? তারপরে যখন বেগম খালেদা 2 বার প্রধানমন্ত্রী, আমি বাদই দিলাম, সে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তাকে যখন মইনুল হোসেন রোড থেকে বের করে দেয়, তখন একটা লোক নিহত তো দূরের কথা, আহত কে হয়েছে? কে কোন প্রতিবাদ করছে? 3 নম্বর আসেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তার সবার কথাই মানে জুলাই আন্দোলনে যারা অংশ নিছি আমরা বলতে আমি প্রতীকী অর্থে বলছি, আমরা সবাই জুলাই আন্দোলনে অংশ নিছি, তারাই সে কাকে? মুক্তিযুদ্ধের দাবিদার। 53 বছর এবং টানা 16 বছর মুক্তিযুদ্ধের ক্যাশ করে মাথায় পোটলা বাইন্দা বিক্রি করছে। তা আমরা কি সবাই মিলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে তারাই দিছি? তাহলে রাজাকার দে আর সিটিং ইন বাংলাদেশ অ্যান্ড মুক্তিযুদ্ধে তারাই দিছি। এই সমস্ত বয়ান এখনকার প্রজন্ম তো চলবেই না। এবং বিগত 14 বছর 15 বছর যেই প্রজন্ম এই 53 বছর যারা যুদ্ধের ইতিহাস লালন করছেন আর এটা বিক্রি করছেন মুক্তিযুদ্ধের চেতনা, এই জুলাই চেতনা কি 53 মাসও বিক্রি হবে না? এটা কি তামাশা নাকি? জি, যদি সময় থাকে আবার একটু আসবো। একটু রনি ভাই, আজকে এনসিপির একজন নেতার একটু মন্তব্যের বিষয়ে আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে সামনে নির্বাচন হবে লাউ কদুর নির্বাচন। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত, এরা একসঙ্গেই ছিল, এখন এসেছে ভং ধরছে, ভেতরে সমঝোতার মাধ্যমে কাজ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমার খুব ভালো লাগে, এত কিউট এবং এত সুন্দর সুন্দর কথা বলে, মাঝে মধ্যে সব রাজনীতির হিসাব একদম উল্টে দেয় আর কি। সো এখানে আসলে তার এই কথার মধ্যে তো যথেষ্ট যুক্তি আছে, বিকজ দীর্ঘদিন ধরে জামাত এবং বিএনপি তারা মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এবং এদের মধ্যে যে বন্ধন, নারীর বন্ধন, একই মায়ের পেটের ভাই বোনদের যেরকম বন্ধন থাকে এরকম বন্ধন, সেই বন্ধন দক্ষিণ পন্থা নিয়ে, সেই বন্ধন ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে, সেই বন্ধন ক্ষমতার রাজনীতি নিয়ে। তো এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অতীতে তারা বহুবার একত্র হয়েছে। তো কাজেই আগামীতে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হতে পারে, আবার একটু পরে যখন তাদের মধ্যে সেই রক্তের বন্ধন টান পড়ে তখন একত্র হয়ে যায়। তো সেক্ষেত্রে আগামীতে একটা জাতীয় সরকার হতে পারে, সেই জাতীয় সরকারে বিএনপি জামাত তারা একসাথে যদি মিল হয়ে যায় তাহলে তো এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও অবাক হয়ে যাবে যে আমি এই আমিরে জামাত থেকে শুরু করে সমস্ত লোকদের উপর যে বিশ্বাস করেছি এই কাজটা করতে পারলো, এটা অস্বাভাবিক কিছু না, এটা হতে পারে। রাজনীতি হলো অসম্ভবের সম্ভব। তবে এখানে একটা সিরিয়াস কথা বলি, সেটা হলো যে আমাদের দেশে এই যে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এটার বয়স প্রায় 1000 খানেক বছর হলো, 1000 বছর। তো কিন্তু আমাদের যে রাজনীতির ইতিহাস, সেই রাজনীতির ইতিহাস প্রায় 5000 বছরের। 5000 বছর ধরে আমরা এই রাজনীতি করি। আমাদের এই জনপদে এখন যেভাবে ইসলাম আছে, একটা সময় প্রায় 400 বছর বৌদ্ধরা রাষ্ট্রধর্ম রেখে আমাদের শাসন করেছে, হিন্দুরা শত শত বছর ধরে আমাদেরকে শাসন করেছে, আবার মুসলমানরা প্রায় 700 ইয়ার্স আমাদের এই
বাংলাদেশ শাসন করেছে। শেষের দিকে চলে আসছে অবশ্য মানে সবচেয়ে বড় ব্যাপার হলো রাজনীতিতে এবং রাষ্ট্রযন্ত্রে কখনোই আমাদের এই বাংলা ধর্মকে ধারণ করতে পারেনি বা করেনি। এটা সবসময় সেকুলার ছিল, সবসময় সেকুলার ছিল। ফলে এখন যারা এই উগ্রপন্থা, ধর্মপন্থা, দক্ষিণপন্থা এগুলোকে পুঁজি করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চান বা রাষ্ট্র ক্ষমতাকে পরিচালনা করতে চান, আমি মনে করি যে বাঙালির যে জাতিসত্তা বা এই গাঙ্গেয় বদ্বীপের যে হোমোজিনিয়াসনেস এই সম্পর্কে তাদের স্টাডি খুব অল্প। তারা সবাই খুব আহত হবেন আগামী দিনে, আমি এটা লিখে দিতে পারি। জি, মাহবুব আজিজ ভাই। আমি একটু যুক্ত করি। প্রথম হচ্ছে যে না, এটা রনি ভাই, পাকিস্তানের জন্মটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আসলে আপনার এই শেষ কথাটাই একমত হওয়া যায় না। ধর্মের ভিত্তিতেই কিন্তু দেশভাগ হয়েছিল, কাজে এখানে ধর্মটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেইটাকে বিভিন্নভাবে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে, এখনো হচ্ছে। আর রাজ্জাক ভাই যেটা বললেন যে 14 মাস 15 মাস পরে কথা বলা হচ্ছে সরকারের দুর্বলতা নিয়ে, কেন? এটা ঠিক না। আমরা তো যখন দেখে দুর্বলতা দেখা হচ্ছে তখন থেকেই সবাই সমালোচনা করছে, এবং সমালোচনা করেন মানে না যে আপনি এখনই চলে যান, আপনাকে নির্বাচন দিতে হবে, এই কথাই বলা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে। এবং এটা 3.5 মাস পরে বলা হবে বা ইত্যাদি। আরেকটা কথা উনি বললেন যে জুলাইয়ের এই হত্যাকাণ্ড নিয়ে কেন কথা হচ্ছে না, কেন এত বড় হত্যাকাণ্ড হলো আমরা কেন 15 মাসও কথা বলবো না। আর মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা আওয়ামী লীগ করেছে বলে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিতে হবে? মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ একা করেছে এবং এটা তাদের নিজস্ব সম্পত্তি। এবং এই বয়ানটি আসলে সাম্প্রদায়িক বয়ান, কারণ বাংলাদেশের যে জন্মের যে ভিত্তি সেটাকেই আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই মাজার ভাঙ্গা হয়েছে, যত্রতত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, নির্বিকার দাঁড়িয়েছিল নিরাপত্তা বাহিনী, কোথাও কোনো একটি জায়গা তারা ঠিকমতো রাখেনি। আজকে দেখা যাচ্ছে সঙ্গীত চর্চার বিরুদ্ধে কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, নানান রকম এই যে সমস্ত কিছু একটা উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছে। এবং এই জায়গাটি আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মূল চেতনার সাথে সাংঘর্ষিক, এবং সেই সাংঘর্ষিক পরিস্থিতিতে আমরা অবশ্যই উদ্বিগ্ন। জি, রাজাকি ভাই, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে গৃহযুদ্ধ হবে, পাটোয়ারের আরেকটা মন্তব্য। আপনার কাছে কি তাই মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, আর যদি না হয় তাহলে গৃহযুদ্ধ হতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন হবে না এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত, কিন্তু গৃহযুদ্ধ হবে কিনা সেটা আমি এই কারণে বলতে পারি না যেহেতু আমি মাঠে সক্রিয় না। তারা মাঠে সক্রিয় আছে, তারা লড়াই করতেছে, তারা জুলাই আন্দোলন করতেছে, তাদেরকে নাবালক বলে গালি দেওয়া হচ্ছে, তারাও আবার পাল্টা জবাব দিচ্ছে, কেউ তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ট্রিট করে নাই, সব কিছু মিলিয়ে এটা তারা বলতে পারবে। তবে মোটামুটি জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নাই, এটা একটা গোজামিলের মধ্যে আমরা আছি। এবং পার্লামেন্টে যাচ্ছে কেমনে কোন একটু আগে বললাম, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম নির্বাচন কমিশনকে, ব্যাখ্যা দেখ উনি কোন আইনে যাচ্ছেন নির্বাচনে। আর সব শেষ করেছি কয়েকটা কথা ছোট্ট ছোট্ট। বাংলাদেশের বেসিক প্রবলেম হলো কি জানেন? রাজনীতি নয়, ক্ষমতায় যাওয়া। রাজনীতি এক জিনিস, ক্ষমতা আর এক জিনিস। রাজনীতি কোনটা? রনি ভাই 5টা কথা বললো, এটা যদি কেউ অ্যাকসেপ্ট করে দ্যাট ইজ হিজ পলিটিক্স। এখানে নাই, জাস্ট আমরা ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যেতে গেলে কামড়াকামড়ি হয় কেন জানেন? ক্ষমতায় যারা দলের সাথে সম্পৃক্ত যে জনগণ বাংলাদেশ টোটাল, এই মুহূর্তে যদি আপনি হিসাব করেন, বিএনপির ধরেন 25, জামাতের 10, 35, আওয়ামী লীগের 15, হইল 50, আরও 10 ধরে নেন, 60% লোক দলীয় সাথে সম্পৃক্ত, বাকি 40% লোক দলবিহীন। ওই যে রাজনীতিবিদরা যারা আছে তাদের ভিতরে মতৈক্য আছে ক্ষমতায় যাওয়ার জন্য কারাকারি আছে, কিন্তু এই